আমাদের লাস্ট রুল কতটা হয়েছিল বলো একটুখানি? রুল 5, মানে প্রোনাউন থেকে রুল 5টা হয়েছে কমপ্লিট। ঠিক আছে, মানে অ্যাডভান্স রুলগুলো। আজকে আমি রুল নাম্বার 6। হ্যাঁ, নাউন শেষ হয়ে আমরা প্রোনাউন করছিলাম। প্রোনাউনের 9টা ক্যাটাগরি হয়ে গেছে কমপ্লিট, এবং তার মধ্যে যেগুলো রুল, যেগুলো মানে এক্সেপশনাল রুল, যেগুলো যেগুলো পরীক্ষায় হামেশাই দেখতে পাওয়া যায় এবং যে রুলগুলো বেশ একটু অ্যাডভান্স, সেগুলো আমরা বলছিলাম। তো রুল নাম্বার 6-এ কি আছে দেখো। দেখো, আজকে যেটা শিখবো অত্যন্ত ভাইটাল জিনিস আর খুবই বোঝার জিনিস। ঠিক আছে, যে আজকে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে হোয়াট এবং হুইচের ব্যবহার। খুব ভালো করে বোঝো। দেখো, হোয়াট এবং হুইচের ব্যবহার আমরা শিখবো। হোয়াট, আচ্ছা, যেহেতু আমরা শিখছি এটা প্রোনাউনের ক্লাসে, তাহলে এখানে হোয়াট এবং হুইচ দুটোই কাজ করছে এজ এ প্রোনাউন। তো এবার আমরা একটু দেখে নেব যে হোয়াটের মানেটা কি আর হুইচের মানেটা কি। যেহেতু এটা একটা প্রোনাউন, সেক্ষেত্রে হোয়াটের মানে হবে যেটা বা যা, আর হুইচের মানে হচ্ছে যেটা বা যা। তো এবার কথা হচ্ছে যে দুটো কোন জায়গায় ব্যবহার করব। ঠিক আছে, চলো একটা এক্সাম্পলে আসি, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। হ্যাঁ, কি, কোনটি। হ্যাঁ, তো সেটা আমরা তখনই বলবো যদি শেষে কোশ্চেন মার্ক থাকে। কিন্তু এটা তো প্রোনাউন শিখছি আমরা এখানে, তো প্রোনাউনের ক্ষেত্রে যদি কোশ্চেন মার্ক না থাকে, তো সেটাকে আমরা তখন বলতে পারি এটা মানে আমাদের ওই ইন্টারোগেটিভ প্রোনাউন হবে না। ঠিক আছে, এটা আমাদের হতে পারে রিলেটিভ প্রোনাউন হতে পারে। ঠিক আছে, আচ্ছা, তো কি বললাম যে হোয়াট এবং হুইচের ব্যবহারটা আমরা শিখব। ঠিক আছে, তো এবার দুটো কিরকম ভাবে কাজ করবে, কোথায় আমরা ইউজ করতে পারবো আর কোথায় পারবো না, সেটা বুঝে নেব। ঠিক আছে, দেখো, আমি একটা এক্সাম্পলে আসি আগে। চলো বাংলা থেকে ইংলিশে বলি, তাহলে বেশি সুবিধা হবে। আমি একটা সেন্টেন্স লিখছি বাংলাতে। দেখো কি লেখা আছে বাংলায়, দেখো বলছে, শোনো মন দিয়ে, আমি জানি তুমি কি বললে, বা তুমি যেটা বললে সেটা আমি জানি। তো এবার এই সেন্টেন্সটা তুমি কিভাবে লিখবে? আচ্ছা, ঠিক আছে, আমি আমি শুধু হোয়াট আর হুইচের ব্যাপারটা শেখাচ্ছি আমি এখন। হ্যাঁ, যে হোয়াট নাকি হুইচতে আমি ইউজ করব। ঠিক আছে, তো এবার দেখো, হোয়াটের মানেও কিন্তু দেখো, হোয়াট আর হুইচের মানে দুটোর মানেই সেম, দুটোর মানেই যেটা বা যা। ঠিক আছে, এবার এখানে কোনটা আমি লিখবো, হোয়াট লিখবো নাকি হুইচ লিখবো? তো এবার আমি যদি লিখি আই নো, আমি জানি, তুমি কি বললে বা তুমি যেটা বললে বা তুমি যা বললে, হোয়াট ইউ সেড, মানে তুমি যা বললে সেটা আমি জানি। এবার এখানে আমি হুইচ লিখলাম না, কারণটা দেখো। নাম্বার 2, আমি আরেকটা বাক্য লিখছি আমি। দেখো কি লেখা আছে, বলছে আমি জানি ব্যাপারটা যেটি সত্য, তাই তো? তাহলে এক্ষেত্রে যখন তুমি লিখবে আই নো দ্য ম্যাটার, আমি ব্যাপারটা জানি যেটা সত্য। এবার তুমি এখানে কি লিখবে, হোয়াট লিখবে নাকি তুমি হুইচ লিখবে? ঠিক আছে, আই নো দ্য ম্যাটার হোয়াট ওর হুইচ ইজ ট্রু, এখানে তুমি লিখছো হুইচ। এবার ব্যাপারটা বলে দিচ্ছি, এই যে আমরা এখানে লিখলাম দ্য ম্যাটার, বা এই যে ম্যাটারটা রয়েছে, এটাকে আমরা বলি অ্যান্টিসিডেন্ট। কি বলি এটাকে, বলো? অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট তার মানে নিশ্চয়ই এই হোয়াট বা হুইচ যেটাই আমরা বলি না কেন, আমরা হুইচটা বলবো এই হ্যাঁ, হ্যাঁ, ANTECDENT, হ্যাঁ। তো এই যে বললাম হুইচটা আছে, তো যখনই এরকম একটা অ্যান্টিসিডেন্ট থাকবে তখন হুইচটা আমরা বসাতে পারবো। আর যদি এখানে দেখো কোনো অ্যান্টিসিডেন্ট আছে কি, নেই, আচ্ছা কি করে বুঝছি অ্যান্টিসিডেন্ট কি জিনিস? এই যে দেখো, আমি জানি
একটা ব্যাপারের কথা বলছি, তাহলে সেই ব্যাপারটা এখানে লিখছে এখানে, এই ব্যাপারটা সত্য, তাহলে এই ব্যাপারটার ব্যাপারেই কথা বলছে এখানে। এইটা হচ্ছে আমাদের অ্যান্টিসিডেন্ট। কিন্তু এখানে দেখো আই নো, আমি জানি, তুমি যে কি জানো সেটা এখানে লেখা নাই কিন্তু। আর আই নো, আমি জানি, কি জানো তুমি? ম্যাটারটা জানো। তো এই যে ব্যাপারটা এখানে আছে, ম্যাটারটা আছে, এটা হচ্ছে এখানে অ্যান্টিসিডেন্ট। এইখানে দেখো অ্যান্টিসিডেন্ট নেই। তো আমাদের নিয়ম হচ্ছে যেখানে অ্যান্টিসিডেন্ট থাকবে তোমাকে ইউজ করতে হবে হুইচ। কখনো কখনো হুইচ ব্যবহার না হয়ে আবার দ্যাট ব্যবহার হয়। কি বললাম বলো? কখনো কখনো হুইচ না লিখে তুমি দ্যাটও লিখতে পারো। তাহলে তুমি যখন লিখতে আই নো দ্য ম্যাটার দ্যাট ইজ ট্রু, তবুও ঠিক ছিল। ব্যাপারটা বুঝাতে পারলাম? অ্যান্টিসিডেন্ট কি জিনিস দেখো, এই যে এখানে ব্যাপারটা আছে যে ইউ সেড বা হোয়াট ইউ সেড, এই যে ব্যাপারটা বলছে এর মানে দেখো ইউ সেড, তুমি যেটা বলছো সেই ব্যাপারটা কিন্তু এখানে মেনশন করা নেই। এর মানে এখানে অ্যান্টিসিডেন্ট নেই। কিন্তু এখানে দেখো হুইচ ইজ ট্রু, কোনটা ট্রু? না, ম্যাটারটা ট্রু এখানে রয়েছে। এটাই হচ্ছে অ্যান্টিসিডেন্ট, মানে যার ব্যাপারে অতিরিক্ত কথা বলছে সেটাকেই বলছি আমরা অ্যান্টিসিডেন্ট। ঠিক আছে? অ্যান্টিসিডেন্ট কথার মানে হচ্ছে আগে ভাগে কে বসে আছে, এর আগে কে বসে আছে, ম্যাটারটা বসে আছে, এই হচ্ছে অ্যান্টিসিডেন্ট। কিন্তু এখানে দেখো কোনো রকম এখানে নাউন নেই, এখানে তো ভার্ব আছে, নোট আমি জানি, আমি কি জানি লেখাই না এখানে। ব্যাপারটা বুঝলে কি বুঝলে না? চলো আরেকটা এক্সাম্পলে আসি। বলো, লেখা আছে দিস ইজ ড্যাশ ইউ টোল্ড মি। বলো কি হবে এখানে? হোয়াট হবে নাকি হুইচ হবে? হোয়াট হবে, কারণ দেখো এর আগে তো কোনো না এখানে অ্যান্টিসিডেন্ট। দেখো এটা হচ্ছে ডিরেক্ট ভার্ব আছে, তাহলে দিস ইজ হোয়াট ইউ টোল্ড মি, বলছে এটা হচ্ছে তুমি যেটা বললে সেটাই। এর মানেটা হচ্ছে তুমি যেটা বললে সেটা এটাই, দিস ইজ হোয়াট ইউ এক্স্যাক্টলি টোল্ড মি। ঠিক আছে? এটা কিন্তু অনেক সময় এটা হামেশা আমরা বেশি মানে কথা বলার সময় বলি, দিস ইজ অ্যাকচুয়ালি হোয়াট ইউ মিন, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি তুমি কি বোঝাতে চাইলে। বুঝছো কি ব্যাপারটা? তো এইরকম আমরা কিন্তু মানে ওয়ার্ড আমরা ইউজ করি, মানে সেন্টেন্স ইউজ করি। তো অ্যাকচুয়ালি এখানে কিন্তু এই যে আছে এটা, দিসটা তো সাবজেক্ট, বুঝতে পারছো, এটা ভার্ব রয়েছে, তাই তো? আর এই যে এখানে তুমি লিখছো হোয়াট, হোয়াট ইউ টোল্ড মি, এই পুরোটা এখানে কাজ করছে কিসে বলো দেখি? এই যে হোয়াট থেকে শুরু করে মি অবধি, হ্যাঁ, দিস ইজ হোয়াট ইউ টোল্ড মি, এটা কাজ করছে পুরোটা একটা কি বলেন তো ক্লজ হিসাবে কাজ করছে। কি বলো? একটা ক্লজ হিসেবে কাজ করছে। ক্লজ কি জিনিস? দেখো ক্লজ বলেছিলাম যে সেন্টেন্সের অংশ বা বাক্যের অংশ, বাক্যাংশ বলছি, যার মধ্যে একটা ফাইনাইট ভার্ব থাকবে। এই যে এটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। যখন ফাইনাইট ভার্ব থাকবে, ঠিক আছে, তোমার মনে হচ্ছে না যে এই সেন্টেন্সে দুটো আছে ভার্ব, একটা ইজ একটা মেন ভার্ব, ফের এখানে টোল্ড একটা মেন ভার্ব। কিন্তু টোল্ড কথা আছে মেন ভার্ব আছে, এই মেন সেন্টেন্সের ভার্ব নয় এটা। এই এখান থেকে শুরু করে এই অবধি এতটুকু সেন্টেন্সের মেন ভার্ব হচ্ছে টোল্ড। তুমি লক্ষ্য করে দেখো এখানে একটা সাবজেক্ট আছে, এখানেও একটা আছে সাবজেক্ট ইউ আছে, আছে না? বুঝছো কি বুঝছো না? এখানে একটা ভার্ব আছে মেন ভার্ব, এখানে একটা মেন ভার্ব আছে, কিন্তু এই ভার্বটা হচ্ছে এইটুকুটা অংশের মেন ভার্ব। মানে আমি যেটা বলতে চাইছি যে সেন্টেন্সটা দেখো, এটা কি বলতো, এটা একটা সাবজেক্ট, এটা ভার্ব, তারপরে যে পার্টটা নিয়েছি এই পুরো পার্টটা আমার একটা কাজ করছে অন্য একটা সেন্টেন্স হিসাবে, কিন্তু এই পুরো সেন্টেন্সটা এই বাক্যের একটা আবার অংশ, যাকে আমরা বলতে পারি নাউন হিসাবে। কি বলতে পারি ম্যাডাম? নাউন বলতে পারি। তাহলে এবার এত বড় নাউন তো আমি জীবনে দেখিনি। আমি নাউন দেখেছি একটা শব্দের নাউন দেখেছি, ঠিক কি না? আমি যে নাউন দেখেছি একটা শব্দের নাউন, তো এখানে তো এক দুই তিন চারটা মিলে নাউন আছে না, তখন এই চারটে ওয়ার্ড মিলে একটা সেন্টেন্স হয়ে গেছে, পুরো সেন্টেন্সটাই কাজ করছে একটা নাউনের মতো। কার মতো? নাউনের মতো। তখন এটার নাম বলছি আমরা নাউন ক্লজ। কথা বোঝা গেল? মানে আমরা শুধু নাউন মানে যে একটা ওয়ার্ড যুক্তই নাউন হবে এমন কোনো ব্যাপার নয়।
দুটো নাউন পাশাপাশি থেকেও একটা নাউন হতে পারে, তখন তার নাম ফ্রেজ বলবো। যদি একাধিক শব্দ পাশাপাশি বসে নাউনের মতো কাজ করে কিন্তু ওর মধ্যে ভার্ব আছে, সাবজেক্ট আছে, অবজেক্ট সবই আছে, তখন তাকে ক্লজ বলবো। তাহলে দেখো, ক্লজ হোক, ফ্রেজ হোক বা পার্টস অফ স্পিচ হোক, সবাই কোনো না কোনো মানে নাউন হোক বা যাই হোক না কেন ওর মধ্যে পড়বে। মানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো আমি একটা, দেখো এটা সেন্টেন্সকে আমি এইভাবে লিখছি, দিস ইজ, কি বলবো, চলো আমি বলেছি এখানে দিস ইজ দ্য ফ্যাক্ট, বোঝো ভালো করে, দিস ইজ দ্য ফ্যাক্ট। তাহলে এটা তো সাবজেক্ট, এই দিসের মতো এখানে ভার্ব আছে, এখানেও ভার্ব আছে, আর যে দ্য ফ্যাক্ট এটা একটা নাউন, তো দা দিয়ে আছে একসঙ্গে, ঠিক আছে, ফ্যাক্টটা হচ্ছে নাউন, দাটা এখানে ডিটারমিনার, ঠিক আছে, দা তো নাউনের আগে দিকেই বসে, নাউনের আগে, ঠিক আছে। তাহলে এই যে পুরো পার্টটা হচ্ছে কি নাউন মনে করছি, তাহলে এই যে পুরো ব্যাপারটা নাউন, তাহলে এটাই হচ্ছে ব্যাপারটা। আর এখানে বলছে দিস ইজ হোয়াট ইউ টোল্ড মি, এটাই হচ্ছে তুমি যেটা আমাকে বলেছিলে। তাহলে তুমি যেটা আমাকে বলেছিলে এই পুরো ব্যাপারটাই ফ্যাক্টটা তাহলে নিশ্চয়। কিন্তু এখানকার এটাও নাউন, এটাও নাউন, কিন্তু এখানে দুটো ওয়ার্ড মিলে নাউন আছে, আর এখানে সবগুলো মিলে কি আছে, নাউন আছে। কিন্তু এখানে দায়ের পরিচয় কি, এটা একটা ডিটারমিনার, এ কোন পার্টস অফ স্পিচ, অ্যাডজেক্টিভ, আর এটা কি আছে, নাউন আছে। তো অ্যাডজেক্টিভ আর নাউন মিলে এটা কি হচ্ছে, এটা একটা নাউন ফ্রেজ হয়ে গেল। কিন্তু এখানে যদি বলি আমি 1 2 3 4টা ওয়ার্ড মিলে নাউনটাকে ফ্রেজ বলতে পারবো না, এটাকে ক্লজ বলে দেবো। কেন, এর মধ্যে ভার্ব আছে, এখানে ভার্ব নাই, ভার্ব থাকলে কি বলবো, ক্লজ, ভার্ব না থাকলে ক্লজ নয়। ব্যাপারটা বুঝাতে পারলাম? চলো আরো এক্সাম, তখন ওটা আর নাউন থাকবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন হুইচ বসতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। তো আমরা এগুলো পড়ে জানবো আর ভালো করে, আরো যখন ক্লজ শিখবো তখন জানো ভালো করে। শুধু এতটুকু বুঝে নাও যে একটা সেন্টেন্সের ভেতরে আরেকটা সেন্টেন্স ঢুকতে পারে, বুঝছো ব্যাপারটা, তখন সেই সেন্টেন্সটাকে আমরা বলছি ক্লজ বলছি। এটা একটা তাহলে ক্লজ। দেখো ভালো করে, এটা কি সাবজেক্ট, এটা কোন মানে কোন সাবজেক্ট, মেন সেন্টেন্সটা, আবার ইউটা কি এটা সাবজেক্ট, কিন্তু এটা কার, এই ক্লজটার সাবজেক্ট। নোটা কি মেন ভার্ব, সেন্টেন্সটার মেন ভার্ব নো, আবার সেটটাও মেন ভার্ব, কিন্তু এটা এই পোর্শনটুকুটার মেন ভার্ব হচ্ছে সেট। তাহলে দেখো সাবজেক্ট আছে, ভার্ব আছে, এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, কিন্তু এটা ওয়ার্ড দিয়ে যুক্ত করে দিয়েছি। কিন্তু তার মানে আবার এমন না যে এটা এই পুরো সেন্টেন্সটার ক্ষেত্রে এটা একটা কি সাবজেক্ট, এটা কি ভার্ব, এটা কি অবজেক্ট, বুঝছো কি বুঝছো না, লক্ষ্য করো, এটা কি সাবজেক্ট, এটা ভার্ব, আর একসঙ্গে কি অবজেক্ট, বুঝলে কি বুঝলে না। কিন্তু এই অবজেক্টটা যে আছে, আমরা এতদিন কি শিখেছি, অবজেক্ট হয় নাউন হবে, আর না হয় কি হবে, প্রোনাউন হবে। তো এটা কি আছে, নাউন আছে, কিন্তু এত 4টে ওয়ার্ড তো মানে 3টে ওয়ার্ড মিলে তো নাউন হয় না, তো এটা নাউন ক্লজ আছে। ফ্রেজও হতে পারতো যদি ভার্ব না থাকতো। আই নো দ্য রিয়েল ফ্যাক্ট, আই নো দ্য রিয়েল রিজন, আমি আসল কারণটা জানি, তখন দা আছে, রিজন আছে, তখন কি ওটা নাউন হিসেবে কাজ করছে, কি বলো, নাউন হিসেবে কাজ করছে। কিন্তু যখনই আমি হোয়াট ইউ সেড বলছি, তাহলে 3টে শব্দ মিলে যে সেন্টেন্সটা তৈরি হয়েছে, এটা কাকে করছে, রিপ্লেস দ্য রিয়েল রিজনটাকে। তো যখন নাউনটাকে অন্য একটা সেন্টেন্স দিয়ে আমি রিপ্লেস করছি, তখন সেই সেন্টেন্সটার নাম নাউন ক্লজ। চলো আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, দেখো খুব ভালো রকম বুঝলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো ভালো করে কি লেখা আছে, দ্যাট হি উইল কাম ইজ নোন টু এভরিওয়ান, মানে কি সে যে আসবে এটা সকলের জানা আছে, তাই তো। তো বলো এই সেন্টেন্সটাতে মেন ভার্ব কোনটা, ইজ। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ইট ইজ নোন টু এভরিওয়ান, বা সামথিং ইজ নোন টু এভরিওয়ান, একটা বিষয় আছে, সেই বিষয়টা সকলের জানা আছে। তো বিষয়টা কি, দ্যাট হি উইল কাম,
দেখো, ইজ নোন টু এভরিওয়ান, এটা হচ্ছে মেন সেন্টেন্স। আর এই যে আছে দ্যাট হি উইল কাম, এই পার্টটা হচ্ছে একটা সাবজেক্ট হিসাবে কাজ করছে, বুঝছো? দ্যাট হি উইল কাম এটা একটা সাবজেক্টের নাম হয়ে গেল। সে যে আসবে এই বিষয়টা ইজ নোন টু এভরিওয়ান, সকলের জানা আছে। তাহলে এই যে দ্যাট হি উইল কাম এটা নিজেই একটা আবার সেন্টেন্স, কিন্তু পুরোটা সেন্টেন্স কাজ করছে একটা নাউনের মতো। একটা ব্যাপার আছে, ব্যাপারটার নাম কি? সে যে আসবে, এটা হচ্ছে ব্যাপারটার নাম। বুঝছো আমি কি বলছি? নাউন মানে কি, নাম বোঝাবে কি না? তো এখানে কিসের নাম আছে? সে যে আসবে, এই যে ঘটনাটা, তার নামটাই হচ্ছে এই যে সে আসবে যে ব্যাপারটা। বুঝলি কি বুঝলে না? তাহলে সে যে আসবে এই ব্যাপারটা, এই নামটা, মানে এই জিনিসটা, এটা নাউন অবশ্যই সবার কাছে জানা। তাহলে এই পুরোটা এতখানি তো নাউন বলা যাবে না। যদি কেউ ভুলে নাউনও বলে, যদি এটা কি আছে, নাউন আছে, ভুল বলেনি কিছু, ওই কোনো কিছু ভুল বলেনি। আর সব থেকে বড় কথা হচ্ছে, এটা যদি ভার্ব হয়, এটা ভার্ব আছে, তো এটা তো অবশ্যই সাবজেক্ট, এটা অবশ্যই দেওয়া হয়। এটা যদি সাবজেক্ট থাকে, তো সাবজেক্ট তো হয় নাউন, না হলে প্রোনাউন হবে, আর তো কিছু হয় না। সাবজেক্ট, সাবজেক্ট কি হয়? নাউন হয়, আর না হয় প্রোনাউন। এটা অবশ্যই তাহলে কি আছে বলো? নাউন আছে। তো এটা যদি নাউন থাকে, তো এতগুলো শব্দ মিলে নাউন কখনো শুনেছো? তো এটা কি তাহলে? নাউন ক্লজ। কিছু আছে মন্ত্র? কিছু কিছুই নেই, ঠিক আছে? তার মানে এই ব্যাপারটা সবার কাছে জানা, বুঝলে? তাহলে এটার নাম ক্লজ কেন? যেহেতু এখানে দেওয়া আছে ভার্ব আছে, এটা আবার ফাইনাইট ভার্ব, সাবজেক্ট আছে, ভার্ব আছে, বুঝলে? লিখে নাও। তাহলে এটা হয়ে গেল নাউন ক্লজ। বলো কি লেখা আছে? আর কি আছে বলো? বলো বলো। আই উইল ডু হোয়াট ইউ ওয়ান্ট, মানে বলো এটা। তুমি না, আই উইল ডু, আমি তো করব। হোয়াট ইউ ওয়ান্ট, তুমি যা চাও আমি তা করবো। বুঝছো ব্যাপারটা? তাহলে বলো দেখি, এই সেন্টেন্সে, মানে এই সেন্টেন্সে মেন সাবজেক্ট কোনটা? আই, এটা সাবজেক্ট, এটা ভার্ব আছে, ভার্ব তো। এবার বলো, এইটা হয়ে গেল নাউন ক্লজ। তার মানে আই উইল ডু একটা কাজের নাম। কোন কাজটা? তুমি যা চাও। আই উইল ডু মানে আমি করব। আমি যদি লিখতাম এরকম, শোনো, যদি আমি এরকম লিখতাম, আই উইল ডু দ্য ওয়ার্ক, এই যে আমি লিখলাম বাক্যটা, সেন্টেন্স লিখলাম যে আই উইল ডু দ্য ওয়ার্ক, এর মানে বোঝাচ্ছে কি বলো তো? আমি কাজটা করব। তো তুমি বলো এখানে এটা কি? সাবজেক্ট, এটা ভার্ব, আর এটা অবজেক্ট। এই তো সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তো এখানে তাই আছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। অবজেক্ট কে হয়? নাউন নালে প্রোনাউন। অবজেক্ট কে হয়? হয় নাউন হবে, আর না হয় প্রোনাউন হবে। তো বলে এটা কি আছে? এটা নাউন আছে। এটা যদি নাউন থাকে, তাহলে নিশ্চয়ই এটাও নাউন আছে। তাহলে এটাও কি আছে বলো? নাউন আছে নিশ্চয়ই, কারণ আমি কাজটা করব। আর এখানে বলছে তুমি যা চাও আমি তা করব। আলটিমেটলি কাজই তো একটা বলছে, আলটিমেটলি একটা কাজই তো বলছে। তাহলে এই ব্যাপারটা একটা নাউনকেই বলছে। কিন্তু এখানে যেহেতু একটা সিঙ্গেল ওয়ার্ড আছে, ওয়ার্কটা, এটা নাউন বলতে পারি, দা হচ্ছে একটা ডিটারমিনার। কিন্তু এই সেন্টেন্সটাতে হোয়াট ইউ ওয়ান্ট, তিনটে ওয়ার্ড মিলে যেহেতু একটা নাউন তৈরি হয়েছে, তো এটাকে সিঙ্গেল নাউন বলতে পারবো না, এটাকেই বলবো আমরা ক্লজ। তাহলে এটার নাম কি? নাউন ক্লজ। এবার তোমরা বুদ্ধি করে ভাবনা চিন্তা করবে। কি লেখা আছে ভালো করে বোঝো। আই স হার হোয়ার উই মেট বিফোর, এর মানে হচ্ছে যে আমি তাকে দেখলাম যেখানে আমরা আগে মিট করেছিলাম, বা যেখানে মানে আমরা আগে দেখা করেছিলাম, সেখানে ওর সঙ্গে, সেখানে যে তাকে আমি দেখলাম। ঠিক আছে বাক্য। তাহলে এই সেন্টেন্সটাতে তুমি বলো এটা সাবজেক্ট আছে, এটা ভার্ব আছে,
আর এটা অবজেক্ট আছে, তাহলে এটা কি তাহলে? একদম, দেখো একটু ভালো করে বোঝো, কোথাও না কোথাও এই হোয়ার উই মেট বিফোর এই পুরোটা শুনে মনে হচ্ছে না যে একটা জায়গাকে বোঝাচ্ছে, যে আমি দেখলাম তাকে যেখানে আমরা এর আগে দেখা করেছিলাম। তাহলে এই পুরো ব্যাপারটা শুনে একটা প্লেসকে বোঝাচ্ছে না? তো প্লেস মানে তো অ্যাডভার্ব, বুঝছো কি বুঝছো না? প্লেস মানে কি? অ্যাডভার্ব। তাহলে আলটিমেটলি যদি এটা সেন্টেন্সকে আমি এভাবে লিখে, দেখো, আই স হার দেয়ার, আমি তাকে সেখানে দেখলাম। তাহলে বলো তো এই পুরো ব্যাপারটা, এই যে হোয়ার উই মেড বিফোরটা কি দেয়ারটার সঙ্গে ইকুয়াল হয়ে যাচ্ছে না? দেয়ার একটা জায়গাকে বলছে, আর হোয়ার উই মেড বিফোর একটা জায়গাকেই বলছে। তাহলে দুটো জিনিস একই না আলাদা? একই জিনিস। এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট, তাই তো? এই সাবজেক্টের মধ্যে এটা কি? প্রোনাউন। এটা কি? একটা ভার্ব। এটা কি? একটা প্রোনাউন। এটা কি? অ্যাডভার্ব। যদিও আমি এখনো অ্যাডভার্ব পড়াইনি, তো এতটুকু বুঝে নাও, অ্যাডভার্ব মানে একটা জায়গাকে বোঝাবে। তো যদি অ্যাডভার্ব হয়, তাহলে স্যার নিঃসন্দেহে বলতে পারি এটা একটা জায়গাকে বোঝাচ্ছে। তাহলে এটাও কিন্তু একটা কি? অ্যাডভার্ব। মানে এই জায়গাটাকে সরাসরি জায়গা না বলে কথাটাকে ঘুরিয়ে জায়গা বোঝাচ্ছে। তো ঠিক আছে, যদি এটা অ্যাডভার্ব হয়, তো এটা কি তাহলে একটা অ্যাডভার্ব। কিন্তু এই অ্যাডভার্বটা একটা সিঙ্গেল ওয়ার্ড নয়। এই অ্যাডভার্ব যেন একটা সিঙ্গেল ওয়ার্ড ছিল, এখানে সিঙ্গেল ওয়ার্ড নেই, এখানে 1 2 3 4টে ওয়ার্ড মিলে একটা অ্যাডভার্ব বানিয়েছে, জবরদস্তি বানিয়েছে, মানে একটু বেশি বাড়িয়ে বাড়িয়ে বলে একটা অ্যাডভার্ব বানিয়েছে। তখন এটার নাম হয়ে গেল অ্যাডভার্ব, না বলে অ্যাডভার্বিয়াল ক্লজ বলবো, বা অ্যাডভার্ব ক্লজ বললেও ঠিক আছে। কেউ যদি ভুলে শুধু অ্যাডভার্ব বলে, ওর কনসেপ্ট ঠিক আছে। অ্যাডভার্বিয়াল ফ্রেজ না, এটা ক্লজ। হ্যাঁ হ্যাঁ বলতে পারেন, শুধু কেউ যদি অ্যাডভার্বও বলে ছেড়ে দেয় তবু ঠিক আছে, মানে ওর কনসেপ্টটা যে ঠিকঠাক আছে, স্যার বুঝে গেছি যে এটা অবশ্যই একটা অ্যাডভার্বের মতো কাজ করছে, তো অবশ্যই অ্যাডভার্ব। খালি ক্লজ কথাটা কেন বলছে? একাধিক ওয়ার্ড আছে আর মাঝখানে ভার্বটা আছে, ওই জন্য। বোঝা গেল? এখন তো একটু সমস্যা হতে পারে যে অ্যাডভার্ব কি জিনিস। টাইম, প্লেস, রিজন, এফেক্ট এসবকে বোঝার পরে তখন আমরা অ্যাডভার্ব বলি। আমরা আরো অনেকগুলো দেখবো, তখন বুঝবে যে কোনগুলো অ্যাডভার্ব। আমরা তো এখন পড়িনি, আমরা তো এখন অ্যাডভার্বে আসিনি, আমরা নাউনের পরে প্রোনাউনে এসেছি আমরা শুধুমাত্র এখন। ঠিক আছে, তো যাই হোক, তোমরা ব্যাপারটা বুঝতে পারছো কি আমি কি বলতে চাইছি? তাহলে এখানে যেমন ছিল, আচ্ছা মিটে দিয়েছি আমি, ওখানে ছিল নাউন ক্লজ, এখানে কি হয়ে গেছে? অ্যাডভার্ব ক্লজ। বুঝছো ব্যাপারটা? যার মতো কাজ করবে সেইভাবে নাম হবে। তো আমরা যেটা হোয়াট আর হুইচের ব্যবহার শিখছিলাম, তাহলে খেয়াল রাখবে, যদি অ্যান্টিসিডেন্ট থাকে তাহলে হুইচ বা দ্যাট, আর না থাকলে হোয়াট। এবার রুল নাম্বার 7 খুব ভালো করে বুঝবে। দেখো, অনেক সময় আমরা প্রোনাউনের জায়গায়, ঠিক আছে, প্রোনাউনের জায়গায় আমরা ইট ব্যবহার না করে সেম ব্যবহার করি। সেম, SAME, সেম। কিরকম? দেখো যে আমরা এই যে SAME, সেম মানে ওই একই জিনিসকে বলছে, সেম বা অনেক সময় দা সেম বলি। তাহলে এই সেমের ব্যবহার হ্যাঁ কিভাবে করব, বা এটা যে হবে না কখন সেটা আমরা লক্ষ্য করব। এর পরিবর্তে কি ইউজ করব? ইট। ইটের ব্যবহার চলো দেখলেই বুঝতে পারবে, ঠিক আছে? আমি বোঝানোর চেষ্টা করছি। দেখো, যেমন একটা ধরনের বাক্য লেখা আছে, সেন্টেন্স লেখা আছে, আই বট আ বুক। বলছে আমি একটা বই কিনলাম, ঠিক আছে? বট হচ্ছে বাইয়ের পাস্ট ফর্ম, হ্যাঁ? তাহলে আই বট আ বুক, আমি একটা বই কিনলাম, ঠিক আছে? কি লেখা আছে? আই বট আ বুক অ্যান্ড দ্য সেম ইজ এক্সপেন্সিভ। মানে বলতে চাইছে যে আমি একটা বই কিনলাম আর ওটা হচ্ছে অনেকটাই দামি বা দামি। তো সেক্ষেত্রে যে দা সেম কথাটা তুমি ইউজ করেছো, এখানে বলতে যে ওই একই জিনিসটার দামটা একটু বেশি। তাহলে সেক্ষেত্রে আমরা এই দা সেমটা ইউজ করতে পারবো না, জাস্ট সিম্পলি ইট ইউজ করবো। তাহলে আই বট আ বুক অ্যান্ড ইট ইজ এক্সপেন্সিভ, তাহলে হয়ে যাবে ইট। ঠিক আছে? আর যেহেতু এখানে বাক্যের মাঝে চলছে, তো ছোট হাতের আই দিলে সমস্যা নেই। তাই কি বলো?
আই বট আ বুক অ্যান্ড ইট ইজ এক্সপেন্সিভ। ব্যাপারটা বুঝলে না? বুঝলে না? ইট মানে কি? ইহা বা এটি। তাহলে আমি একটা বই কিনলাম এবং এটা কি ছিল? এটা ছিল দামি ছিল। তো আরেকটা বাক্য দেখো লেখা আছে, কি লেখা আছে দেখো, বলেছে হি টুক দ্য বুক ফ্রম মি, সে বইটা আমার থেকে নিল, অ্যান্ড হি হ্যান্ডেড ওভার দ্য সেম টু মি আফটার আ ফিউ ডেজ। মানে বলতে চাইছে যে সে বইটা আমার থেকে নিল এবং বেশ কিছুদিন পরে সে ওটা আমাকে আবার ফেরত দিয়ে গেল। তো সেক্ষেত্রে বাক্যটা ভুলটা তো বুঝতে পারছো আশা করি। এই যে দা সেম লেখা যাবে না, কি লিখতে হবে বলো? ইট লিখতে হবে। ঠিক আছে, হি হ্যান্ডেড ওভার ইট টু মি আফটার আ ফিউ ডেজ, মানে কিছুদিন পরে সে আমাকে এটা দিয়ে গেল, তাই তো? তাহলে সেক্ষেত্রে এই দা সেম কথাটা আমরা ব্যবহার করতে পারবো না। কার ক্ষেত্রে? প্রোনাউনের ক্ষেত্রে। তাহলে সেমটা আমরা ইউজ করবো কখন? যদি কখনো অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয় তখন আমরা সেমটা ইউজ করব। ঠিক আছে? আচ্ছা, অ্যাডজেক্টিভ তো আমরা এখন পড়ছি না, যখন পড়বো তখন বলবো অ্যাডজেক্টিভ কি জিনিস। ঠিক আছে, মানে নাউনের আগে দিকে বসবে আর দিয়ে নাউনটাকে কোয়ালিফাই করবে, তখন তাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। ঠিক আছে? আচ্ছা, গেছিলাম আইদার অর, নাইদার নর, নট অনলি, বাট অলসো। সেক্ষেত্রে সাবজেক্ট 1 আর সাবজেক্ট 2 এর মধ্যে কার গুরুত্ব ছিল 100%? অ্যাকচুয়ালি নিয়ারেস্ট সাবজেক্ট, নিয়ারেস্ট সাবজেক্টের গুরুত্ব ছিল 100%, আর যে ছিল ফার্দেস্ট তার গুরুত্ব 0%। তাহলে সেক্ষেত্রে নট অনলি হি বাট অলসো উই, তাহলে এই উই এর জন্য মানে নট অনলি বাট অলসোর ক্ষেত্রে যখন আমরা সাবজেক্ট একাধিক ইউজ করছি, মানে দুটো সাবজেক্ট, তো নট অনলি হি বাট অলসো উই, তাহলে নট অনলির পরে যে সাবজেক্ট আছে সেটা হি আছে সিঙ্গুলার, বাট অলসোর পরে যেটা আছে উই, এটা হচ্ছে প্লুরাল। এই উই দেখে তোমাকে ভার্বটা বসাতে হবে। তখন আর রেডি নাকি ইজ রেডি? আর রেডি। নট অনলি হি বাট অলসো উই আর রেডি। কেন? নিয়ারেস্ট সাবজেক্ট হচ্ছে মানে উই, উই দেখে আমরা ভার্বটা বসাবো, যেমনটা থাকবে তেমনটা। বোঝা গেল? এগুলো আমাদের ক্লাসে হয়েছে, কিন্তু আজকে যেটা শিখবো সেটা একটু ভালো করে বুঝবে। রুল নাম্বার 8-এ, ঠিক আছে, কিছু ওয়ার্ড আছে যে সমস্ত ওয়ার্ডগুলোর জন্য আমরা ভার্বটা যখন বসাবো তখন একটু সমস্যা দাঁড়াবে। কিরকম দেখো, একটা হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ, ঠিক আছে, অ্যালং উইথ, ঠিক আছে, টুগেদার উইথ, ঠিক আছে, ইন অ্যাডিশন টু, ইন অ্যাডিশন টু, তারপর হচ্ছে যেমন লাইক, আনলাইক, এক্সেপ্ট, নো লেস দ্যান, অ্যান্ড নট। প্রোনাউন নয়, এরা এরা প্রোনাউন নয়, এরা প্রোনাউন নয়, এরা কাজ করছে, মানে আমি দেখাবো যে এদের ব্যবহারের পরে কিভাবে মানে সাবজেক্টের যে পজিশনটা এবং ভার্বের যে মানে রূপটা কিভাবে বদলায়। চলো আগে আমি বলি, তারপরে বুঝতে ভালো পারা যাবে। দেখো কি বলছে, এই যতগুলো ওয়ার্ড আমি লিখেছি, এই যে যেমন রয়েছে অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ, ইন অ্যাডিশন টু, লাইক, আনলাইক, এক্সেপ্ট, নো লেস দেন, অ্যান্ড নট, এটসেট্রা, এই সমস্ত ওয়ার্ডগুলো যখন থাকবে, সেই সমস্ত ওয়ার্ডগুলোর সময়ে যদি সাবজেক্ট দুটো থাকে, অবশ্যই দুটো থাকবে, একটা সাবজেক্ট 1 একটা সাবজেক্ট 2, সেক্ষেত্রে কার গুরুত্ব কতটা মানে পার্সেন্টেজ পাবে আমি দেখাচ্ছি। দেখো একটা এক্সাম্পল আসি, তাহলে ভালো বোঝা যাবে। হ্যাঁ, দেখো ভালো করে, একটা আমি সেন্টেন্স লিখেছি যে দ্য টিচার অ্যালং উইথ দ্য স্টুডেন্টস ইজ অথবা আর বসবে এখানে প্রেজেন্ট হিয়ার। ভালো করে লক্ষ্য করো, যখন এই সমস্ত ওয়ার্ডগুলো আছে, দেখো তো লেখা আছে না অ্যালং উইথ লেখা আছে, এই যে অ্যালং উইথ মিলছে। যদি এইরকম কিওয়ার্ড পাও তাহলে এখানে দেখো সাবজেক্ট দুটো আছে, এটা হচ্ছে সাবজেক্ট 1 আর এটা হচ্ছে সাবজেক্ট 2।
তখন বলছে সাবজেক্ট 1 এর গুরুত্ব পাবে 100% আর এর গুরুত্ব পাবে 0%, মানে এটা নেগলিজেবল, একে তখন কল্পনাও করবো না। কিন্তু যখন আমি বলেছিলাম আইদার অর বলছিলাম, আইদার হি অর দে গোয়িং দেয়ার, এখানে ছিল ইজ অথবা ছিল আর, এখানে কি ছিল তাহলে বলো, এখানে ছিল, এটা ছিল সাবজেক্ট 1, এটা সাবজেক্ট 2। খেয়াল করো যখন বলেছিলাম আইদার অর নাইদার নর নট অনলি বাট অলসো, তখন কিন্তু বলেছিলাম যে এই ক্ষেত্রে যেটা সাবজেক্ট 2 বা যেটা নিয়ার সাবজেক্ট এর গুরুত্ব 100%, মনে পড়ছে নিশ্চয়ই, আর এর গুরুত্ব 100%। এখানে দেখো উল্টো নিয়মটা, এরই গুরুত্ব 100%, এর গুরুত্ব 0%। তাহলে বললো এই যদি, তাহলে যখন সাবজেক্ট 100%, তাহলে এটা যে আছে কি, এটা সিঙ্গুলার না প্লুরাল আছে? সিঙ্গুলার। তাহলে ভার্ব কি হবে, ইজ না আর বসবে? এখানে বসবে ইজ। তাহলে দ্য টিচার অ্যালং উইথ দ্য স্টুডেন্টস ইজ প্রেজেন্ট হিয়ার। বুঝছো? তাহলে একটু যদি এটি খেয়াল রাখতে পারো, সহজেই যখন কোশ্চেন দেখবে মাথায় অটোমেটিক ক্লিক করে যাবে যে হ্যাঁ অ্যালং উইথ আছে, এটা দেখে ভার্ব বসাবে, রেখে দ্য টিচার একজন আছে, ইজ বসবে। হচ্ছে ক্লিয়ার? কিন্তু এই যে আছে আইদার অর, আইদার হি অর দে আছে, তাহলে এখানে এর কিন্তু গুরুত্ব 100%, দে আছে, তাহলে ইজ বসবে না আর বসবে? আর বসবে। বুঝলে ব্যাপারটা? চলো তোমাদের একটা দিচ্ছি করতে, তোমরা করে দেখো আমাকে, হ্যাঁ লেখো, দিয়েছি কোশ্চেন, বলো। একটু যদি ভালো করে তাকাও, দেখো এখানে লেখা আছে অ্যান্ড নট, লেখা আছে, দেখো লেখা আছে অ্যান্ড নট, মিলে গেছে? মিলেছে না মিলেনি? যখন এটা মিলে গেছে তাহলে এই রুটটা খাটছে, তাহলে এটা কি সাবজেক্ট 1, এটা সাবজেক্ট 2, রাইট? এটা সাবজেক্ট 1, সাবজেক্ট 2, তার গুরুত্ব 100%, সাবজেক্ট 1 যদি 100% গুরুত্ব হয় এর তো কোনো ভ্যালুই নাই ইউ এর। তাহলে আই এর পরে কি বসে, এম বসে না ইজ বসে না আর বসে? এম বসে। 100% ছেলে এখানে আর করে আসবে। বুঝছো ব্যাপারটা? যে ইউ আছে, চোখটা পর আর বসা, করবে কিনা? করা যাবে না। কেন? তোমাকে দেখতে হবে এই কিওয়ার্ডটা এর মধ্যে রয়েছে কিনা। চলো এবার দিচ্ছি একটা করতে, বলো এবার। এম, কেন এম বসবে? এখানে কিন্তু শুধুমাত্র এন্ড লেখা আছে, এন্ড নট তো লেখা নেই। এখানে তুমি কোথাও এন্ড দেখতে পাচ্ছ? এই কই, এই কিওয়ার্ডের মধ্যে কোথাও এন্ড নেই, এন্ড নট আছে। কেন এন্ড নট নেই, সিম্পলি এন্ড আছে, তাহলে এই শব্দটা এর মধ্যে পড়লো না, তাহলে এই খাটবে না। তা যেহেতু এখানে এন্ড দিয়ে দুটো সাবজেক্ট লিখেছে, দুটোরই গুরুত্ব 100%, তাহলে এর গুরুত্ব যেমন 100%, এরও গুরুত্ব কত? 100%। তাহলে এখানে দুটো ব্যক্তি হয়ে গেল, আর দুটোই যেহেতু এখানে হয়ে গেল, তাহলে এটা কি বলো, এটা হলো প্লুরাল হয়ে গেল। ইউ অ্যান্ড আই একের বেশি হয়ে গেল, সেক্ষেত্রে আমরা আর বলবো। ইউ অ্যান্ড আই আর গোয়িং টু স্কুল। অনেকে বলে না আয়ের পর আর বসে না, এর তো আর বসেছে, কিন্তু বাক্যের গঠন দেখতে হবে আগে। তো বাকিগুলো সব সেম কাজ করবে, সবগুলো একই নিয়ম, অ্যালং উইথ, টুগেদার উইথ, ইন অ্যাডিশন টু, লাইক, আনলাইক, এক্সেপ্ট, নো লেস দেন, অ্যান্ড নট, সবগুলোর ক্ষেত্রে সেম থাকবে। আমি তিনটা, হ্যাঁ সাবজেক্ট, তাহলে লিখবে এখানে যে এই রুলটা যদি ফলো হয় তাহলে সেক্ষেত্রে যেটা সাবজেক্ট 1 এটা হচ্ছে 100%, আর সাবজেক্ট 2 এটা হচ্ছে 0%। এটা হচ্ছে আমাদের রুল, ঠিক আছে? মনে থাকবে? হ্যাঁ, পরীক্ষা কিন্তু গুলিয়ে ফেললে চলবে না যেটা কোন রুল থেকে এসছে। এই জন্য বাড়িতে বারবার অধ্যয়ন করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু ভুলে যাবে, ঠিক আছে? চলো নেক্সট রুল কত, 8 হলো। নেক্সট রুল আসো। ঠিক আছে, কোনো ব্যাপার নেই, এটা লেখা হয়েছে আশা করি, বুঝছো, সমস্যা নেই। দেখো আমি কিন্তু বাকি এক্সাম্পল দিলাম না, এগুলো কিন্তু প্রায় সেম আছে কম বেশি, এক্সেপ্ট দিয়ে লিখতে পারো, ঠিক আছে?
এখানে লিখলে তুমি মনে করে যে কোথায় লিখলে আই লিখলে এক্সেপ্ট ইউ, বা উই লিখলে উই মনে করো উই এক্সেপ্ট ইউ, মানে তোমাকে ছাড়া আমরা। এবার আমরা মানে কি, তাহলে অবশ্যই প্লুরাল, এখানে তোমাকে ভার হবে প্লুরাল। ঠিক আছে, ওকে ফাইন। চলো ভালো করে বোঝো। বলছে শোনো মন দিয়ে, কিছু কিছু ওয়ার্ড আছে, বেশ লিমিটেড কয়েকটা ওয়ার্ড, যে সমস্ত ওয়ার্ডগুলোর ক্ষেত্রে আমরা ডাইরেক্ট পজেসিভ প্রোনাউন ব্যবহার করতে পারবো না। মানে কিরকম, মানে কিছু কিছু ওয়ার্ড আছে, যেমন একটা বলছি এক্সাম্পল, সেপারেশন। সেপারেশন এর মানে কি, বিচ্ছেদ, আলাগ, তাই তো? এই যে সেপারেশন আছে না, তুমি এর আগে মাই লিখতে পারবে না, এর আগে তুমি ইয়োর লিখতে পারবে না, লেখা যাবে না। ইয়োরটা কি এখানে পজিটিভ কেস, তাই তো? এটা হচ্ছে পজিটিভ, অ্যাকচুয়ালি এটা অ্যাডজেক্টিভ যদিও, যাই হোক না কেন, এই যে আমরা পজিটিভ একটা কেস ইউজ করছি, তারপর লিখছি সেপারেশন, তুমি লিখতে পারবে না, কখনো লিখতে পারবে না। তো এরকম মানে কতগুলো ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলোর আগে থেকে আমরা এরকম মানে যেটা হচ্ছে পজিটিভ কেস লিখতে পারবো না। চলো দেখা যাক। হ্যাঁ লিখে দিচ্ছি, যেমন হচ্ছে সেপারেশন। সেপারেশনের আগে পজিটিভ কেস লেখা যাবে না। দেখো লিভ, LEAV, লিভ, যার মানে হচ্ছে ছুটি, ঠিক আছে, এটা আমরা লিখতে পারবো না। তারপরে কি এক্সকিউজ, লিখতে পারবো না আমরা, ঠিক আছে। আর কি লিখতে পারবো না, মেন, না না মাই লিভ লেখা যাবে না, লিভ অফ মি, হ্যাঁ গ্র্যান্ড দ্য লিভ অফ মি, মাই লিভ বলা যাবে না। এবারে বোঝা গেল, ওই জন্য বলছি লিভের আগে মাই লেখা যাবে না, গ্র্যান্ড মাই লিভ অফ অ্যাবসেন্ট লেখা যাবে না। বোঝা গেল? ওটা ভুল, ওটা ভুল বলে দিচ্ছি। হ্যাঁ তোমাকে অফ ইউজ করতে হবে অ্যাকচুয়ালি। চলো বলে দিচ্ছি, চিন্তা কোনো কারণ নাই, ভুল হতেই পারে, এবার থেকে ঠিক হবে। দেখো সেপারেশন, লিভ, এক্সকিউজ, মেনশন, এই সমস্ত ওয়ার্ডের ক্ষেত্রে আমরা মাই, ইয়োর, আওয়ার লিখতে পারবো না। আর কি কি, চলো আরো আছে দেখো। তারপর কি লেখা হবে না বলো, একটা হচ্ছে তোমার গিয়ে সেপারেশন গেল, লিভ গেল, এক্সকিউজ গেল, মেনশন গেল। এবার লেখো সাইট, SIGHT, সাইট। এই সাইট মানে হচ্ছে দৃশ্য, বা হ্যাঁ ঠিক আছে দৃশ্য। তার আগে আমরা মাই, ইয়োর লিখতে পারবো না, ঠিক আছে। আচ্ছা আর কি আছে, পার্ডন, ইয়োর পার্ডন, মাই পার্ডন লেখা যাবে না, পার্ডন অফ ইউ। ওকে চলো নেক্সট লেখো, কি হলো, পার্ডন হলো। রিপোর্ট, ইয়োর রিপোর্ট লেখা যাবে না, দ্য অ্যাক্সিডেন্টস রিপোর্ট লেখা যাবে না, রিপোর্ট অফ দ্য অ্যাক্সিডেন্ট, ঠিক আছে, রিপোর্ট। আর কি, সেপারেশন, লিভ, এক্সকিউজ, মেনশন, সাইট, পার্ডন, রিপোর্ট, ফেভার। ফেভার মানে কারোর ফেভার, হেল্প যাকে বলি আমরা, কারোর ফেভারে কোনো কাজ হওয়ার জন্য হয়, হ্যাঁ ফেভার, ঠিক আছে। এই সমস্ত ক্ষেত্রে আমরা কিন্তু লিখতে পারবো না, কি পজিটিভ কেস লিখতে পারবো না, ঠিক আছে। ঠিক আছে, আর তো কিছু বাকি নেই, মোটামুটি সেপারেশন আছে, লিভ আছে, এক্সকিউজ আছে, মেনশন আছে। না ফেভার অফ ইউ, ফেভার ফ্রম ইউ। আসছি আমি এক্সাম্পলে, হ্যাঁ সেপারেশন গেল, লিভ গেল, এক্সকিউজ গেল, মেনশন গেল। দেখেন মানে ফর্মাল ক্ষেত্রে না লেখাটাই উচিত, কিন্তু ইনফর্মালি অনেকে লিখে দেয়, বলে দেয়, লিখে দেয়, চলে যায়, কিন্তু উচিত নয়, ঠিক আছে। আচ্ছা আমি বলেছি একটা কথা, লিটারেচারে যদি লিখেও দেয় লেখা যাবে, কোনো সমস্যা নেই, কিন্তু যখন আপনি গ্রামার যখন করবেন কম্পিটিটিভের জন্য, আপনি নাম্বার কেটে নেবেন, ভুল করবেন, ঠিক আছে। তো যাই হোক না, এখন আমি আসছি এবারে, তাহলে এগুলো মোটামুটি, হ্যাঁ যে এই সমস্ত ওয়ার্ডের পরে আমরা কি বলো, মানে আগে দিকে পজিটিভ কেস লিখতে পারবো না। পারবো না, এই হচ্ছে শক্ত পক্ত একটা আমাদের রুল। বলো বাক্য ঠিক না ভুল লেখা আছে, ভুল লেখা আছে,
বলছে তোমার এই যে বিচ্ছেদটা আমার কাছে খুব বেদনাদায়ক, লেখা যাবে না। কেন? কারণ তোমার এই সেপারেশনের কোনো পেনই নেই, কোনো ব্যথাই নেই, আর তুমি ভুল লিখেছো, তুমি তাই তোমাকে ঠিক করে লিখলে তোমার পেনফুল হতো। ওকে ফাইন, তাহলে এখানে সঠিকটা হয়ে যাবে কি বলো? সেপারেশন ফ্রম ইউ। তাহলে এই পার্টটুকুটা হয়ে যাবে সেপারেশন ফ্রম ইউ ইজ পেইনফুল টু মি। হ্যাঁ বলা যাবে একদম, কারণ যেহেতু এখানে কোনো তো ইয়েই নাই, ভালোই নেই। তাহলে বলো ব্যাপারটা বুঝছো? সেপারেশন ফ্রম ইউ ইজ পেইনফুল টু মি, তাহলে সেক্ষেত্রে ইউর সেপারেশন লেখা যাবে না। তো লেখাই আছে সেপারেশন, এই সমস্ত ওয়ার্ডের আগে পজেসিভ প্রোনাউন লেখা যাবে না। যদি এটা প্রোনাউন না, এটা অ্যাডজেক্টিভ আছে, পজেসিভ অ্যাডজেক্টিভ, আমি প্রোনাউন লিখে দিয়েছি কারণ যেহেতু ক্লাসটা হচ্ছে প্রোনাউনের ঘরে। দেখো শুনে কোনো ভুল মনে হচ্ছে না, আই বেগ ইউর ফেভার, কোনো ভুল মনে হচ্ছে না, কিন্তু ওর মারাত্মক ভুল আছে। এই যে আগে থেকে ইউর লেখা আছে, এই যে আই বেগ ফেভার অফ ইউ, ফ্রম ইউ যা লিখতে পারো। তাহলে এই ইউর ফেভারটা তোমাকে রিপ্লেস করতে হবে ফ্রম ইউ। কি কোনো চিন্তা? ভুল লেখা আছে, আগে থেকে ইউর লেখা যাবে না, তাহলে কি হবে বলো? বুঝছো? তাহলে এই ওয়ার্ডগুলো একটু ভালো করে দেখে রাখো যে এদের আগে পজেসিভ প্রোনাউন লেখা যাবে না।